পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক সামরিক হাসপাতালে ভোরবেলা এক অদ্ভুত ঘটনা ঘটল। হাসপাতালের দরজায় হঠাৎ করেই একজন সেনা সদস্য দৌড়ে এলো আর চিৎকার করতে থাকল, আল্লাহর ওয়াস্তে কেউ একজন সাহায্য করুন। সে তার বন্ধু আরেকজন সেনাকে হাতে ধরে টেনে আনছে, যার পেট অস্বাভাবিকভাবে বড় ও ভারী। ডাক্তার আলমগীর তখনই হাসপাতালের ডিউটিতে এসেছেন, সাদা কোট পরেছেন মাত্র, স্টেথেস্কোপ গলায় ঝুলছে। হঠাৎ করে এই অদ্ভুত চিৎকার তার কানে এলো। তিনি দ্রুত কাগজপত্র ফেলে রেখে দৌড়ে গেলেন রিসেপশনের দিকে। রিসেপশনে পৌঁছে তিনি যা দেখলেন তাতে চোখ কপালে উঠল। দুজন সেনা দাঁড়িয়ে আছে, একজন আরেকজনকে ধরে রেখেছে। যার পেট অস্বাভাবিক বড়, তিনি মাত্র ২৫ বছরের মতো হবেন, সামরিক পোশাক পরা, কিন্তু পেটটা এমনভাবে ফোলা যে দেখতে মনে হয় যেন তিনি গর্ভবতী। ডাক্তার আলমগীর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তিনি ফিসফিস করে বললেন, ইয়া আল্লাহ, এই লোকটা গর্ভবতী? তিনি অবিশ্বাস চোখে তাকিয়ে রইলেন, তারপর সঙ্গে সঙ্গে ছুটে গেলেন ওই সেনার দিকে। স্ট্রেচার আনো তাড়াতাড়ি, তিনি নার্সদের নির্দেশ দিলেন, যারা তখনও হতবাক হয়ে তাকিয়েছিল। যতক্ষণ না স্ট্রেচার আসে, তিনি নিচে বসে ওই সেনার পেটে হাত রাখলেন। সেনার নাম কামরান, তার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। সে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, ডাক্তার সাহেব, খুব ব্যথা করছে, আমার পেটে খুব ব্যথা। সঙ্গে থাকা আরেকজন সেনা নাম জাহিদ ব্যাখ্যা দিতে শুরু করল, ডাক্তার সাহেব, কয়েক মাস ধরে ওর পেট ফুলে উঠছে। আমি অনেকবার বলেছি ডাক্তার দেখাতে, কিন্তু সে বলেছে ঠিক আছে। আজ সকালে হঠাৎ করেই ব্যথা বেড়ে গেছে, এখন আর দাঁড়াতেও পারছে না। এতক্ষণে স্ট্রেচার চলে এলো, কামরানকে সেখানে শুইয়ে দিল তারা। ডাক্তার আলমগীর আবার পেটে হাত রাখলেন এবং সঙ্গে সঙ্গে একটা নড়াচড়া অনুভব করলেন, যেন ভেতরে কিছু লাথি মারছে। এবার আর দেরি না করে তিনি বললেন, চলো, এক্ষুনি পরীক্ষা করতে হবে, এই মুহূর্তে আমার চেম্বারে নিয়ে চলো। জাহিদ, ডাক্তার আর নার্স মিলে কামরানকে নিয়ে গেলেন ডাক্তারের কক্ষে। পথ জুড়ে কামরান যন্ত্রণায় কাতরাচ্ছিল। চেম্বারে পৌঁছে ডাক্তার আলমগীর বললেন, আমি আগে ব্যথা কমানোর ব্যবস্থা করব না, যতক্ষণ না বুঝি আসলে কি হচ্ছে। বল, কবে থেকে পেটটা এমন হয়েছে? কামরান কষ্ট করে বলল, ৮ মাসের মতো হবে। জাহিদ বলল, শুরুতে মনে হয়েছিল সামান্য ফোলা ভাব, কিন্তু দিনে দিনে পেটটা বেড়েই যাচ্ছে। কয়েকদিন আগে থেকে ওর শরীরটা এমনভাবে নড়ছে যেন ওর পেটের ভিতর কিছু একটা আছে। ডাক্তার আলমগীর নোট নিলেন, কিন্তু চোখে বিস্ময়ের ছাপ। তার মনে একটাই যৌক্তিক ব্যাখ্যা এলো, কামরান হয়তো জন্মগতভাবে নারী, যিনি পরে পুরুষ হয়ে আছেন। তাই তিনি জিজ্ঞাসা করলেন, কামরান ভাই, আমি ব্যক্তিগত কিছু জানতে চাই, আপনি কি জন্মগতভাবে পুরুষ নাকি নারী থেকে পরিবর্তিত হয়ে আছেন? কামরান কিছু বলার আগেই জাহিদ উঠে বলল, ডাক্তার সাহেব, আপনি কি বলতে চাইছেন ও নারী? অসম্ভব, আমরা একসঙ্গে সেনাবাহিনীতে কাজ করি, আমরা একই ঘরে গোসল করি, আমি নিশ্চিত ও একজন পুরুষ। কামরান মাথা নেড়ে বলল, ঠিক বলছে ডাক্তার, আমি পুরুষ সবসময়ই ছিলাম। এবার ডাক্তার আলমগীর সম্পূর্ণ বিভ্রান্ত। তিনি আবার পেটে হাত দিলেন, আর তখন স্পষ্টতই একটা শক্তিশালী লাথির মতো নড়াচড়া অনুভব করলেন। ডাক্তার আলমগীর স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের সামনে যা ঘটছে তা তার দীর্ঘ চিকিৎসা জীবনে কখনো ঘটেনি। একজন পুরুষ সামরিক পোশাকে, যার পেটে গর্ভস্থার লক্ষণ স্পষ্ট, এমন দৃশ্য বিজ্ঞান ও বাস্তবতার পরিপন্থী, কিন্তু তার হাত স্পষ্টতই সেই নড়াচড়া অনুভব করছে, একবার নয়, বারবার। এই অবস্থায় আর দেরি করা যাবে না বলে তিনি সিদ্ধান্ত নিলেন, কামরানকে আল্ট্রাসাউন্ড কক্ষে নিতে হবে এক্ষুনি। জাহিদ উদ্বিগ্নভাবে বলল, ডাক্তার সাহেব, আপনি কি সত্যি বিশ্বাস করছেন ও গর্ভবতী? ডাক্তার আলমগীর তীক্ষ্ণ দৃষ্টিতে জাহিদের দিকে তাকিয়ে বললেন, আমি বিশ্বাস না করলেও কামরানের পেটের ভেতর চলাফেরা অন্য কিছু বলছে, আর চিকিৎসাবিদ্যায় অনুমান নয়, প্রমাণ দরকার। তাদের ৩ জনকে নিয়ে আল্ট্রাসাউন্ড কক্ষের দিকে এগোতে লাগল নার্সরা। করিডর পেরিয়ে যাওয়ার সময় হাসপাতালের অন্যান্য রোগী আর স্টাফরা অবাক চোখে তাকিয়ে থাকল। কেউ কেউ ফিসফিস করে বলছিল, একজন পুরুষ এইভাবে, এটা কি সম্ভব? আল্ট্রাসাউন্ড কক্ষের বাতাস ছিল ভারী, যেন দেয়ালগুলো চুপচাপ শুনছিল। কক্ষের বাতাস ঠান্ডা হলেও ঘামছিলেন সবাই। ডাক্তার আলমগীর ধীরে ধীরে কামরানের পেটের ওপর জেল লাগালেন। কামরান একটু কেঁপে উঠল ঠান্ডার সংস্পর্শে, কিন্তু কিছু বলল না, কেবল চোখ বন্ধ করে রেখে যন্ত্রণার ঢেউ মোকাবিলা করতে লাগল। ডাক্তার আলমগীর গভীর মনোযোগে স্ক্রিনের দিকে তাকালেন।
প্রথমে আবছা ঝাপসা কিছু ছবি, তারপর হঠাৎ করেই ছবিতে স্পষ্ট হতে লাগল দুটি অবয়ব, দুটি ছোট্ট দেহ, দুটো হৃৎস্পন্দন, দুটো হাত পা, যমজ শিশু। ইয়া আল্লাহ, মুখ ফসকে বলে ফেললেন তিনি, এটা তো সত্যি। জাহিদ এগিয়ে এলো, চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ওগুলো কি শিশু? ধীরে ধীরে মাথা নাড়লেন ডাক্তার। কামরান, গর্ভবতী এবং যমজ সন্তানের। জাহিদ এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল, চোখে বিস্ময় আর আতঙ্ক। কিন্তু এটা কিভাবে সম্ভব ডাক্তার সাহেব? কামরান তো, সে তো একজন পুরুষ। এই সময়ে স্ট্রেচারে শুয়ে থাকা কামরান কাঁপতে কাঁপতে বলল, আমি জানি না, আমি সত্যি জানি না। আমি ঠিক আছি ভেবেছিলাম, কিন্তু এখন এই ব্যথা, এই নড়াচড়া, আমি আর পারছি না। ডাক্তার আলমগীর দ্রুত ঘাড় নাড়লেন। আর সময় নেই, ওর জল ভেঙেছে, আমাদের এক্ষুনি ওকে ডেলিভারি কক্ষে নিতে হবে। এত বড় ঘটনা, এত বড় বিভ্রান্তি, তারপরেও একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি জানতেন জীবনের সুরক্ষা আগে। রোগী যদি পুরুষ হোক কিংবা নারী, পেটের ভেতরের প্রাণ দুটো এখন তার দায়িত্ব। জাহিদ, তুমি বাইরে অপেক্ষা করো, আমাদের অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে। জাহিদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কামরান তখন কেঁদে ফেলল। না, সিজার নয়, আমি চাই না, আমাকে কাটবেন না। ডাক্তার আলমগীর ভ্রুকুকুচকে বললেন, কিন্তু তুমি একজন পুরুষ, স্বাভাবিক প্রসব তো সম্ভব নয়, সিজারিয়ানই নিরাপদ, এটা জীবন মৃত্যুর ব্যাপার। কিন্তু কামরান তখন যা ঘটালো তা সবাইকে স্তব্ধ করে দিল। কামরান কষ্ট করে সামরিক প্যান্ট খুলে ফেলল, একে একে সে শরীরের সব ঢেকে রাখা অংশ সরিয়ে ফেলল। আর তখনই পুরো কক্ষে এক বিস্ময় ছড়িয়ে পড়ল। নার্স একজন মুখে হাত চাপা দিল, অন্যজন কয়েক কদম পিছিয়ে গেল। আলমগীর স্থির দাঁড়িয়ে গেলেন, চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন কামরানের দিকে। সামনে পড়ে থাকা কামরান, তিনি পুরুষ নন, তিনি আসলে একজন নারী, একজন গর্ভবতী নারী। একেবারে স্পষ্ট নারীর শরীর, দীর্ঘদিন সামরিক জীবনে কাটানো পেশিতে গড়া হলেও যে গর্ভে এখন দুটি প্রাণ অপেক্ষা করছে পৃথিবীতে আসার জন্য। ডাক্তার আলমগীর শ্বাস আটকে বললেন, তুমি নারী? তুমি আমার চোখে চোখ রাখো, সত্যি বলো। কামরান চোখে পানি নিয়ে ফিসফিস করে বলল, আমি মাপ চাই ডাক্তার সাহেব, আমি মিথ্যে বলেছি। আমার নাম কামরান না, আমার আসল নাম কামিলি। আমি এক সামরিক নারী, আর যাকে সবাই জানে কামরান বলে, সে আমার ভাই। ঘরে জুড়ে স্তব্ধতা, কেউ কিছু বলতে পারল না। ঠিক সেই মুহূর্তে কামিলি আবার চিৎকার করে উঠল, আহ, ওরা আসছে, আমি অনুভব করছি ওরা নিচে নেমে আসছে। সবাই দৌড়ে প্রস্তুতি নিতে শুরু করল। কিন্তু এই পরিণতির পেছনে রহস্য কি? কিভাবে একজন নারী নিজেকে পুরুষ সাজিয়ে দীর্ঘদিন লুকিয়ে রাখল? তার পেছনে কি ঘটেছিল তা জানার জন্য ফিরে যেতে হবে অতীতের দিকে, সেই শুক্রবারের সকালে যেদিন প্রথমেই রহস্যের সূচনা হয়েছিল। 3 মাস আগের এক শুক্রবারের সকালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির মিলিটারি ক্যাম্পে ছিল বেশ কিছুটা অস্বাভাবিক উত্তেজনা। সেনারা ব্যাগ গুছিয়ে প্রস্তুত হচ্ছিল নতুন একটি জাঙ্গল সার্ভাইভাল ট্রেনিং মিশনে, যার উদ্দেশ্য ছিল সিন্ধু বনাঞ্চলের গভীরে প্রশিক্ষণ নেওয়া। এই মিশনটি কেবল শারীরিক নয়, মানসিক সহ্যশক্তিরও চূড়ান্ত পরীক্ষা হিসেবে পরিচিত ছিল। সকাল 8টার ক্যাম্পের বড় বাসটি প্রস্তুত ছিল। সেনারা একে একে হুটছিল, কেউ কেউ জানলার পাশে বসে কথা বলছিল, আবার কেউ হালকা ঘুমে চোখ বুজেছিল। তবে একজন কেবল দাঁড়িয়েছিলেন, অস্থির হয়ে চারপাশে তাকাচ্ছিলেন। সে ছিল জাহিদ। তার দুশ্চিন্তার কারণ কামরান, সে এখনও আসেনি। ঠিক তখনই সার্জেন্ট ইমতিয়াজ এগিয়ে এসে বলল, জাহিদ, বাসে ওঠো, মিশনের সময় হয়েছে, বিলম্ব চলবে না। জাহিদ দাঁড়িয়ে বলল, স্যার, কামরান আসেনি, আমি ফোন করেছি, মেসেজ করেছি, কোথাও সাড়া নেই, শুক্রবার রাত থেকেই সে নিখোঁজ। সার্জেন্ট বিরক্ত হয়ে কিছু বলতে যাচ্ছিল, তখন ক্যাম্পের আরেক দিক থেকে প্রবেশ করলেন ক্যাপ্টেন হাবিব, একজন দৃঢ়চেতা প্রায় 50 বছর বয়সী পুরুষ, যার এক দৃষ্টিতে পুরো প্লাটুন কাঁপে। তিনি জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে এখানে? সার্জেন্ট জবাব দিল, স্যার, জাহিদ বলছে কামরান আসে নাই, তাই সে বাসে উঠতে দেরি করছে। ক্যাপ্টেন হাবিব জাহিদের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বললেন, কোনো দায়িত্বজ্ঞানহীন সেনা আসেনি বলে পুরো ইউনিটের সময় নষ্ট করা যাবে না। যাত্রা শুরু হবে, আর সে পরে এসে জবাবদিহি করবে। জাহিদ চুপ করে থাকলেও মন থেকে সে বিষয়টি মানতে পারছিল না। সে ঠিক তখনই ভাবছিল, কামরান কই গেল? ও তো এমন কখনো করে না। কিন্তু তখনই দূর থেকে একটা আওয়াজ এলো, থামুন, প্লিজ থামুন, আমি আসছি। সবাই জানলা দিয়ে তাকিয়ে দেখে কেউ একজন ইউনিফর্ম পরে দৌড়ে আসছে। সে ছিল কামরান। তার চেহারা পরিচিত হলেও শরীর ছিল একটু অবসান্ন,
চোখে ছিল অস্থিরতা আর ঘামে ভিজেছিল গা। জাহিদ জোরে বলে উঠল, স্যার, কামরান এসেছে। কামরান দৌড়ে এসে বাসে উঠল। নিঃশ্বাস নিতে নিতে বলল, স্যার, আমি দুঃখিত। আমি শুক্রবার রাতে দুর্ঘটনায় শিকার হয়েছিলাম। মাথায় আঘাত পেয়েছিলাম, জ্ঞান ছিল না, হাসপাতালে ছিলাম। আজ সকালেই ছাড়া পেয়েছি। ক্যাপ্টেন চোখ কুঁচকে বললেন, কোন হাসপাতাল? কামরান একটু দ্বিধায় পড়ে গিয়ে বলল, রাওয়ালপিন্ডির জেনারেল হসপিটাল। ক্যাপ্টেন আর সার্জেন্ট একে অন্যের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কয়েক মুহূর্ত পর ক্যাপ্টেন বললেন, ঠিক আছে, পরে কথা হবে, ওঠো বাসে। কামরান ধীরে ধীরে জাহিদের পাশে গিয়ে বসল। তারা হাত মেলালো, হালকা হাসল। কিন্তু জাহিদ লক্ষ্য করল, এ হাসি কেমন যেন জোর করে তৈরি। বাস চলতে লাগল। রাস্তা ফুরিয়ে যাচ্ছিল জানলার পাশে পাশে। জাহিদ আস্তে করে বলল, তুই তো বললি ভালোই আছিস, এটা ভালো হবার লক্ষণ না। কামরান বলল, বিমানযাত্রার চাপ, তাছাড়া ঠান্ডা লেগেছে, চিন্তা করিস না। জাহিদ কিছুতেই মানতে পারছিল না। আর তখনই সার্জেন্ট ও ক্যাপ্টেন তাদের কাছে এসে বললেন, কামরান, আমাদের সাথে চলো। তারা কামরানকে ক্যাম্পের একটি নির্জন কক্ষে নিয়ে গেল। দরজা বন্ধ করে ক্যাপ্টেন হাবিব বললেন, আবার বলো, শুক্রবার রাতে কি ঘটেছিল? কামরান আগের মতোই জবাব দিল, আমি হেডকোয়ার্টার থেকে বেরোই, মাথায় আঘাত পাই, তারপর জ্ঞান হারিয়ে ফেলি, কিচ্ছু মনে নেই স্যার। ক্যাপ্টেন তাকিয়ে থাকলেন কামরানের চোখে। তারপর ধীরে বললেন, ঠিক আছে, যদি কিছু দরকার হয় আমাদের বলো। কামরান কক্ষ থেকে বেরিয়ে সাথে সাথেই বাথরুমে ঢুকে গেল। দরজা বন্ধ করে ফের বমি করল। তারপর আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরা যা করেছে তার শাস্তি পেতেই হবে, ওরা পার পাবে না, আমি কাউকে ছাড়ব না। অন্যদিকে সেই কক্ষে ক্যাপ্টেন আর সার্জেন্ট মুখোমুখি বসে থাকলেন। সার্জেন্ট ইমতিয়াজ বলল, স্যার, ওর চেহারায় সত্যের ছাপ আছে, হয়তো সে কিছু মনে রাখেনি, আমরা হয়তো ঝুঁকি নাও নিতে পারি। ক্যাপ্টেন মাথা ঝাঁকিয়ে বললেন, ভুলে গেলেও নিশ্চিন্ত হওয়া যাবে না, একটা সময় সে মনেই করে ফেলতে পারে। আমরা জানি সে কি দেখেছিল, আমরা জানি আমরা কি করেছিলাম। সার্জেন্ট গম্ভীর স্বরে বলল, তবে কি করব? ক্যাপ্টেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ও দুর্বল হয়ে পড়ছে, আমি সন্দেহ করছি সে নদী পার হতে পারবে না। একটা কাজ করি, তাকে পাঠাই নদীর ওপার থেকে রসদ আনতে। এবং জানতে চাইল সার্জেন্ট, নৌকায় ছোট্ট একটা বিস্ফোরক বসিয়ে দাও, মাঝপথে ফাটবে, সাঁতরে তীরে পৌঁছাতে পারবে না, জঙ্গলের মাঝখানে ডুবে যাবে, আর কেউ খোঁজও নেবে না। পরদিন সকালে কামরানকে ক্যাপ্টেন হাবিব ডেকে পাঠালেন। তিনি আঙুল তুলে নদীর তীরে বাঁধা নৌকার দিকে ইঙ্গিত করে বললেন, সৈনিক, ওই পারে কিছু জরুরি রসদ আছে, তুমি একাই যাবে ওটা আনতে। জাহিদ দূর থেকে এই আদেশ শুনে সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বলল, স্যার, আমি ওর সাথে যেতে পারি, কামরান অসুস্থ, ওর পক্ষে পথ পার হওয়া কঠিন হবে। কিন্তু সার্জেন্ট ইমতিয়াজ গম্ভীর কণ্ঠে বাধা দিয়ে বলল, এই আদেশ কেবল কামরানের জন্য, সে বলেছে সে ঠিক আছে। জাহিদ আশ্চর্য হয়ে কামরানের দিকে তাকালো। কামরান শান্ত স্বরে বলল, আমি ঠিক আছি জাহিদ, চিন্তা করিস না। নৌকায় ওঠার আগে কামরান বুদ্ধি করে পুরো নৌকাটা পর্যবেক্ষণ করল। সে হালকাভাবে বসে এক হাতে নৌকার কাঠামোর নিচে কিছু একটা স্পর্শ করল। একটা ছোট্ট কৃত্রিম বস্তু, বিস্ফোরকের মতোই কিছু একটা। সে তৎক্ষণাৎ সেটাকে খুলে এনে নদীতে ছুঁড়ে ফেলল। তারপর সে ধীরেভাবে বৈছা মেরে চলে গেল নদীর ওপারে। পুরো মিশন শেষ করে যখন সে আবার ফিরে এলো, তখন ক্যাপ্টেন হাবিবের মুখ থমথমে হয়ে গেল। চোখে আগুন, দাঁত চেপে ফিসফিস করে বলল, এই ছেলে কিভাবে বারবার বেঁচে যায়, এ অসম্ভব। সার্জেন্ট কাঁধ উঁচু করে বলল, মনে হয় ওর সাথে আল্লাহর কোনো রহমত আছে। এদিকে জঙ্গলের গভীরে দিন কেটে গেল, আর দিনের পর দিন কামরানের পেট একটু একটু করে বড় হতে লাগল। কেবল জাহিদই নয়, অন্যরাও এবার লক্ষ্য করতে লাগল। কেউ কেউ ফিসফিস করে বলল, হেই, কামরানকে দেখো তো, পেটটা কেমন মেয়েদের মতো ফুলছে না? জাহিদ এক রাতে চুপি চুপি তাঁবুতে এসে কামরানকে জিজ্ঞেস করল, তুই কি সত্যি কিছু লুকাচ্ছিস কামরান? আমি তোর মুখ চিনি, তুই আর আগের মতো না, তুই আমার ভাই, আমার বন্ধু, কিন্তু তুই তো আর আগের সেই কামরান না। কামরান চোখে চোখ রেখে বলল, আর একটু সময় দে জাহিদ, আমি সব বলবো, কিন্তু এখন না, আমি কিছু প্রমাণ জোগাড় করছি, আর আমি কথা দিচ্ছি সত্যি তুই জানবি সবার আগে। জাহিদ স্তব্ধ হয়ে গেল। সেদিনই সে বুঝে ফেলল, যাকে সে এতদিন কামরান বলে জানত সে কেউ অন্য একজন। জঙ্গলের দিনগুলো যেন থেমে গিয়েছিল এক অজানা উত্তেজনায়। কামরান,
যার আসল নাম কামিলি, সেটা এখন শুধু তার নিজের এবং আল্লাহর কাছেই স্পষ্ট ছিল। দিনের পর দিন তার পেট বড় থেকে বড় হতে লাগল। একসময় সেটি এতটা অস্বাভাবিকভাবে ফুলে উঠল যে এমনকি সার্জেন্ট ইমতিয়াজ পর্যন্ত একদিন ক্যাপ্টেন হাবিবকে ফিসফিস করে বলল, স্যার, এটা কি পেটের রোগ নাকি অন্য কিছু? ও তো ডাক্তার দেখাতে চায় না। ক্যাপ্টেন হাবিব অন্যমনস্ক গলায় বললেন, দোয়া কর ভেতরের জিনিসটা ওকে মেরে ফেলুক, তাহলে আমাদের কিছুই করতে হবে না। কিন্তু আমি এখনও নিশ্চিত না যে সে সেই রাতের কথা ভুলে গেছে কিনা। অন্যদিকে জাহিদ প্রতিদিন চুপচাপ কামিলিকে পর্যবেক্ষণ করছিল। তার কাছে প্রতিটি মুহূর্ত যেন এক একটা ধাঁধা। বন্ধুর সাথে তার শেয়ার করা পুরনো কথা, গল্প, সেগুলো কামিলি ঠিকঠাক স্মরণ করতে পারছিল না। এমনকি সেনা একাডেমির হাস্যকর ঘটনা নিয়ে জিজ্ঞেস করলেও কামিলি হেসে জবাব দিচ্ছিল, কিন্তু চোখে ছিল এক ধরনের ফাঁকা দৃষ্টি। এক সন্ধ্যায় তাঁবুতে বসে জাহিদ বলল, কামরান, জানিস, আমি আজও ভুলতে পারিনি সেই বাঁধের কথা, যেদিন তুই পুরনো টায়ার নিয়ে পানিতে নামলি আর ডুবে যেতে যেতে আমাকে বললি, বাঁচা, একটা মিশন। কামিলি কৃত্রিম হাসি দিয়ে বলল, হ্যাঁ, টায়ার, ওই বাঁধ। তখন জাহিদ মনে মনে ভাবল, আমার কথায় তোর চোখে চমক থাকার কথা, তুই তো আমাকে জড়িয়ে ধরতি হেসে হেসে, অথচ তোর প্রতিক্রিয়া ফাঁকা। এটা তুই না। তারপর একদিন জঙ্গলের পাশে একটি ছায়াঘন এলাকায় হঠাৎ কামিলি হাঁটতে হাঁটতে থেমে যায়। মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়। জাহিদ ছুটে এসে ধরে ফেলে তাকে। আল্লাহ, আবার মাথা ঘুরছে তোর? জাহিদ উদ্বিগ্ন কণ্ঠে বলল। কামিলি মুখে বলল, তেমন কিছু না, গরমে একটু দুর্বল লাগছে। কিন্তু তখন জাহিদ লক্ষ্য করল, তাকে ধরে যখন দাঁড় করানো হলো তখন ইউনিফর্মটা একটু সরে গিয়েছিল, আর স্পষ্ট বোঝা যাচ্ছে পেটটা যেন গোলাকার, শক্ত এবং ভারী। এটা সাধারণ ওজন বেড়ে যাওয়া নয়, এটা ছিল মাতৃত্বের সেই রূপ যা সে বহুবার নিজের বোন, চাচি কিংবা হাসপাতালের রোগীদের ক্ষেত্রে দেখেছে। জাহিদ চুপ করে রইল, কিছু বলল না, শুধু গভীরভাবে তাকিয়ে রইল। সেদিন রাতে যখন ক্যাম্পের সবাই ঘুমিয়ে আছে, তখন ক্যাপ্টেন হাবিব আর সার্জেন্ট ইমতিয়াজ ক্যাম্পের এক কোণে নিচু গলায় কথা বলছিল। ও বেঁচে আছে স্যার। ও না হয় সত্যি কিছু ভুলে গেছে, আমরা আর ঝুঁকি নেব না, ক্যাপ্টেন বলল। ঝুঁকি? তুমি ভাবছো ওর পেট দেখে কিছু মনে হচ্ছে না? তুমি কি বুঝতে পারছো না ও গর্ভবতী? আর আমি নিশ্চিত ওর নারী, কামরান নয়, কোনো ছদ্মবেশ। ওকে এখনই থামানো দরকার। তাহলে? ইমতিয়াজ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল। আজ রাতেই ও ঘুমোলে কাজ শেষ করে ফেলি। কিন্তু এই আলোচনা ঠিক তখনই কেউ শুনে ফেলল, জাহিদ। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের পাশে গিয়ে দাঁড়িয়েছিল পানি খেতে। তখনই কানে আসে ফিসফিস শব্দ। সে গাছে লুকিয়ে সব শুনে ফেলল। মুহূর্তের মধ্যে সে বুঝে গেল এই পুরো ঘটনার পিছনে রয়েছে বিশাল কোনো ষড়যন্ত্র। আর যাকে সে এতদিন কামরান বলে জানত, সে কেউ অন্য একজন। পরদিন ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল, কারণ কামিলির শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছে। সে বারবার পেট চেপে ধরছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, মাঝে মধ্যে পেটের ভিতর থেকে আসা চাপের যন্ত্রণায় চোখ বন্ধ করে নিচ্ছে। সেদিন রাতে ক্যাম্পের ডাইনিং টেন্টে ক্যাপ্টেন হাবিব আর সার্জেন্ট ইমতিয়াজকে বলতে শোনা গেল, আজ রাতে এক বিশেষ অতিথি আসছে কন্ট্রোল ইউনিট থেকে, জেনারেল হোসেন। আমরা সবাই মিলে পকারের আসরে বসব। অফিসারদের পার্টি, রাত 10টার আগে ক্যাম্পে ফেরা হবে না। এই কথাটা কামিলি শুনে ফেলল। সে বুঝতে পারে এটাই সুযোগ, যদি কিছু করতে হয় এখনই করতে হবে। অফিস ফাঁকা থাকবে, রেকর্ড কক্ষ ফাঁকা থাকবে, আর তার কাছে আছে মাত্র কিছুক্ষণ। রাত নামল। সবাই যখন নিজের তাঁবুতে, কামিলি বলে দিল, আজ একটু শরীর খারাপ, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি। জাহিদ বলল, তোর পাশে বসে থাকি না ভাই? বিশ্রাম দরকার, আমি ঠিক আছি। জাহিদ কিছুটা সন্দেহ নিয়ে ফিরে যায়। তখন কামিলি নিজের বিছানায় বালিশ আর কম্বলে একটা নিখুঁত শরীরের ছায়া বানায়, যেন সে শুয়ে আছে। তারপর নীরবে বাইরে বেরিয়ে নিয়ে যায় ক্যাপ্টেন হাবিবের কক্ষে। তার হাতে ছিল একটা মোবাইল ফোন। কক্ষে ঢুকে নিচের ড্রয়ার থেকে বের করে একটা সাদা ফাইল, আর্মি বাজেট সংক্রান্ত কাগজপত্র, যেখানে অবৈধ টাকা স্থানান্তরের সব প্রমাণ। প্রতিটা পাতার ছবি তুলতে তুলতে তার হাতে কাঁপদি দিচ্ছিল। কিন্তু হঠাৎ ক্লিক, দরজার লক খুলল। ভেতরে ঢুকল ক্যাপ্টেন হাবিব আর সার্জেন্ট ইমতিয়াজ। তারা সময়ের আগেই ফিরে এসছে। তুই তুই সব মনে রেখেছিস? আমি জানতাম তুই ফাঁকি দিচ্ছিস। সার্জেন্ট পিস্তলের দিকে হাত বাড়ালো। কিন্তু কামিলি জানত, আজ তাকে মরলে চলবে না। সত্য ফাঁস হবার আগে সে থামতে পারবে না। অন্ধকার অফিস ঘরে কিছু মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিল সময়। ক্যাপ্টেন হাবিব আর সার্জেন্ট ইমতিয়াজ দাঁড়িয়েছিল দরজায়, চোখে জ্বলন্ত রাগ, আর সামনেই ফাইল হাতে কামিলি, এক নারী যিনি নিজের ভাইয়ের পরিচয় প্রবেশ করেছিলেন এই দুর্নীতির প্রমাণ সংগ্রহ করতে। তার চোখে ভয় ছিল না, ছিল দৃঢ়তা। তুই তুই মেয়ে, তুই আমার সঙ্গে খেলেছিস, সেনাবাহিনীতে ঢুকে এসব করছিস? সার্জেন্ট ইতিমধ্যে কোমরের পিস্তলে হাত দিয়েছে।
হঠাৎ কামিলি বাধা না দিয়ে টেবিলটা ঠেলে দেয় সামনে। ফাইল, ল্যাম্প সব ছিটকে পড়ে যায় ঘরে। একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে ঘরের ভেতরে। তিনজনের মধ্যে শুরু হয় দৌড়াদৌড়ি। কামিলি পিছনের দরজা খুলে ছুটে বেরিয়ে পড়ে। পেটের যন্ত্রণায় হাঁপাতে হাঁপাতে বাইরে। চাঁদের আলো আর দূরের ফ্লাডলাইট মিলিয়ে ক্যাম্প প্রায় ফাঁকা। সবাই জঙ্গলের গা ঘেঁষে প্রশিক্ষণের পরে বিশ্রামে। কামিলি যখন দৌড়াচ্ছে তখন হঠাৎ মুখোমুখি হয় জাহিদের। কামরান না, আমি জানি তুই কামরান নস, তুই ওর বোন তাই না? জাহিদ হাওয়ায় দম নিতে নিতে বলল। কামিলি চুপ করে তাকিয়ে রইল, তারপর বলল, তুই ঠিক ধরেছিস, আমি কামিলি। আমার ভাইকে তারা মেরে ফেলতে চেয়েছিল। আমি তাকে হাসপাতালে খুঁজে পেয়েছিলাম। সে ছিল রক্তাক্ত, অজ্ঞান। তারপর সে যখন একটু সুস্থ হলো, আমরা একটা পরিকল্পনা করি। আমি এসেছি ওদের মুখোশ খুলে দিতে। আমার ভাই কিছু বলতে পারত না, কিন্তু আমি পারি। তোর পেটে? জাহিদ বলল, তার কণ্ঠ যেন কেঁপে উঠল। হ্যাঁ, আমি গর্ভবতী। এটা আমার প্রাক্তন প্রেমিকের সন্তান। আমি জানতাম না এই মিশনের সময় এমন হবে, কিন্তু আমি থামতে পারিনি। আমার ভাইয়ের জীবন ধ্বংস হয়েছে, আমি ওদের ছেড়ে দিতে পারিনি। ঠিক তখনই ক্যাপ্টেন হাবিব আর সার্জেন্ট ইমতিয়াজ আবার এসে পড়ে। এবার আর কোনো ঢাকঢোল নেই, সরাসরি পিস্তল বের করে ধরে। তোমার খেলা শেষ, এখন আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তার আগেই ক্যাম্পের রাস্তায় একটা গাড়ি এসে থামে। দরজা খুলে এক মানুষ নেমে আসে, পায়ে ব্যান্ডেজ, মুখে এক লম্বা কাটা দাগ। জাহিদ হতভম্ব হয়ে তাকিয়ে। কামরান? বলে, হ্যাঁ, আমি আসল কামরান। আমার বোন আমার জন্য যা করেছে তা কেউ কখনো করতে পারে না। কামরান এগিয়ে আসে হুইল চেয়ার ঠেলে, পা সুখে আগুন। হাতে ছিল মোবাইল। এই মোবাইলে আছে সব প্রমাণ, প্রিয় অফিসারদের কালো কারবার, স্বাক্ষরসহ বাজে ট্রান্সফারের দলিল, সব। আমি এখনই পাঠিয়ে দিয়েছি হেডকোয়ার্টারে। ক্যাপ্টেন আর সার্জেন্ট চুপ হয়ে যায়। তারা জানে এবার পালানোর পথ নেই। ঠিক তখনই পিছন থেকে আরও দুজন অফিসার এসে তাদের অস্ত্রের মুখে গ্রেপ্তার করে। ক্যাম্প জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কামিলি বসে পড়ে মাটিতে, তার চোখে অশ্রু আর মুখে ক্লান্তির হাসি। 3 ঘন্টা পর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ডাক্তার আলমগীর আবার সেই জটিল দায়িত্বে। এবার আর সন্দেহ নেই, কামিলি আসলেই একজন নারী এবং এখন একজন মা হতে চলেছে। ডাক্তার বললেন, পুশ করো কামিলি, একটুখানি আর। চিৎকার, কান্না আর ঘামে ভেজা মুখের মধ্য দিয়ে জন্ম নেয় প্রথম সন্তান, তারপর আরেকটি। 2টি নবজাতক, একটি ছেলে, একটি মেয়ে। কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ল নবজীবনের কণ্ঠস্বর। জাহিদ বাইরে দাঁড়িয়ে, আর তার পাশেই আসল কামরান। দুজনেই দাঁড়িয়ে আছেন নীরব প্রশান্তিতে। একটু পর ডাক্তার এসে দরজায় দাঁড়িয়ে হেসে বললেন, মা ও 2 সন্তান, 3জনই সুস্থ। আপনাদের দেখা করার অনুমতি দেয়া হলো। জাহিদ ধীরে দরজা ঠেলে ঢুকে যায়। বিছানায় শুয়ে আছে কামিলি, কোলে তার 2 সন্তান, চোখে অশ্রু আর মুখে শান্তির আলোর ছটা। জাহিদ সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে বলে, তুই একা নয় কামিলি, আর কখনো নয়। তোর মতো বোন, তোর মতো সৈনিক এই জাতির গর্ব। কামিলি হেসে বলে, আমার ভাই বেঁচে আছে, আমার সন্তান পৃথিবীতে এসেছে, আমি এখন শান্ত। কিছু মাস পর আর্মি কোর্টে বিচারে ক্যাপ্টেন হাবিব আর সার্জেন্ট ইমতিয়াজ দোষী সাব্যস্ত হয়। তাদের কড়া শাস্তি দেওয়া হয়, সরকারি অর্থ আত্মসাৎ এবং হত্যা চেষ্টার জন্য। কামরান পূর্ণ সুস্থ হয়ে আবার সেনাবাহিনীতে ফিরতে চায় না। সে এবার যুদ্ধ করে, কিন্তু অস্ত্র দিয়ে নয়। সত্য, সাহস আর ন্যায় বিচারের কথা বলে। তাকে সম্মানজনক পদোন্নতি দেওয়া হয়। আর কামিলি কি করল? সে তার 2 সন্তানের সাথে এক শান্ত নিরালায় জীবন গড়ে তোলে। মাঝে মাঝে জাহিদ আর কামরান তাদের দেখতে আসে, আর তখন চারিপাশে শুধু হাসির শব্দ বেজে ওঠে। এই গল্প শেষ হয় না কেবল একটা গর্ভধারণ বা প্রতারণার রহস্য ফাঁস করে। এই গল্প বলে ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসার, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসের, আর বলে একজন নারীর অদম্য ইচ্ছাশক্তি ও বুদ্ধিমত্তার গল্প, যে নিজের পরিচয় হারিয়ে অন্য পরিচয়ে সমাজকে রক্ষা করেছিল।